এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। ঘড়ির কাঁটা ঠিক 7টা সন্ধ্যে 7টা মানেই সারাদিনের বিশেষ 4টি খবরের নিয়ে বিশেষ প্রোগ্রাম। এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে আমাদের ডেস্ক ইনচার্জ বিপ্লব চ্যাটার্জি এবং আমাদের জেলার প্রতিনিধিরা। শুরুতেই নজর রাখবো নাবালিকাকে বিয়ে করতে এসে শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হলো পাত্রের। ভেস্তে গেল ধুমধাম করে সাজানো বিয়ের আয়োজন। দক্ষিণ 24 পরগনার কুলটিতে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ পাত্র সহ 2 পরিবারের মোট 8 জনকে গ্রেফতার করেছে। কি বলছেন এই নিয়ে বিপ্লব দা? একদম, দেখো, একটা তোমাকে কথা বলি যেটা ভীষণভাবে বলার প্রয়োজন পড়েছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে সবচাইতে বেশি নাবালিকদের বিয়ে হয়, নাবালিকাদের বিয়ে হয়, এবং সরকার কিন্তু এর জন্য একটা নির্দিষ্ট আইন করে দিয়েছে। কি আইন করে দিয়েছে? যে অনূর্ধ্ব 18-র আগে বিয়ে দেওয়া যাবে না। কিন্তু সেই আইনকে উপেক্ষা করলে আইনত তার দণ্ডনীয় অপরাধ, এবং এটাকে দেখবার দায়িত্বকে সমাজেরও একটা বড় ভূমিকা রয়েছে সমাজের, কিন্তু বিশেষ ক্ষেত্রে সমাজ সেটা পারে না, কারণ ব্যক্তিগত আক্রোশের জায়গায় পৌঁছাবে বলে। কিন্তু অনেক ক্ষেত্রে সমাজ দেখা গেছে সতর্ক। আজকের যেটা বিষয়টা হচ্ছে, এই বিষয়টা হচ্ছে তোমার যদি দেখো দক্ষিণ 24 পরগনার মানে জয়নগরের কুলতলি, যথাসম্ভব এই জায়গাটা কুলতলি এলাকার ঘটনা। তো সেই কুলতলিতে বিয়ের আয়োজনের সমস্ত আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন করার সময় দেখা গেল আয়োজন যখন একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, বিয়ের আয়োজন যখন হয়ে গেছে, এই খবরটা যে করেই হোক পৌঁছে যায় জয়নগর থানার কাছে, এবং তারা কিন্তু তড়িঘড়ি কোনো দেরি করেনি। তারা পুলিশ সেখানে পৌঁছে যেটা করে সেটা হচ্ছে ওদের বাড়ির লোকজনের কাছে তাদের ডকুমেন্টস, মেয়ে এবং ছেলের বিয়ের যে নথি, সেই নথি জানতে চায়, যে কাগজপত্র দেখান, এবং তারা সেই মতো কাগজপত্র দেখালে দেখে মেয়েটি 18 বছরের, অনেক কম বয়সে মেয়েটির বিয়ে হচ্ছে। এবং বিয়ে হওয়াতে এটা কিন্তু পুলিশ তখনই 2 পরিবারের লোক যারা বিয়েতে উপস্থিত ছিল তাদেরকেও এখানে করেছে, অভিযুক্ত হিসাবে সবাইকেই থানায় নিয়ে এসছে। আমার মনে হয় একটু জনগণের যদি প্রতিবেদনটা দেখেন, আমাদের দর্শকরা যদি প্রতিবেদনটা দেখেন, তাহলে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার বহুরু এলাকার বাসিন্দা আরিফুল মোল্লার সঙ্গে কুলতলি এলাকার এক নাবালিকার বিয়ে ঠিক করা হয়েছিল। 2 পরিবার মিলে এই বিয়ের যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছিল। আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় গোপন সূত্রে পুলিশের কাছে নাবালিকা পাত্রীর বিয়ের খবর আসে। খবর পেয়েই কুলতলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সঙ্গে ছিল শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরাও। বিয়ে বাড়িতে ঢুকেই পুলিশ পুরো অনুষ্ঠান বন্ধ করে দেয়। কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয় যে পাত্রীর বয়স প্রাপ্তবয়স্কের অনেক নিচে। এরপরই পাত্র আরিফুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বয়স 22 বছর বলে পুলিশ জানিয়েছেন। কোথায় এসেছিলেন? বিয়ে করতে কোথায় এসেছিলেন? পুলিশ কেন ধরে আনলো আপনাকে? বিয়ে বয়স কম বলে ওই জন্য। কার বয়স কম? মেয়ের বয়স কম। শুধু পাত্রই নয়, নাবালিকার বাবা, জেঠু, পাত্রের মামা সহ 2 পরিবারের মোট 8 জনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পাত্র দাবি করেন পাত্রীর বয়স যে কম তা তিনি জানতেন না, তবে পুলিশ এই দাবি মানতে নারাজ।
তদন্তকারীদের বক্তব্য, নাবালিকার বিয়ে আয়োজনের ক্ষেত্রে পরিবারের প্রত্যেকেরই দায় রয়েছে। আইন না স্যার, এই এতটা আমাদের তো জানা নেই যে এতদূর পর্যন্ত এরকম সমস্যা হবে। জানা থাকলে আমরা এতদূর পর্যন্ত এগাতাম না, কথা বলে ওইরকম ভাবে থাকতো। তাহলে কি আপনারা জানতেন না যে কম বয়সী মেয়ে বিয়ে দেওয়া যায় না? জানতাম, কিন্তু যে এতটা এরকম হবে আমরা বুঝে উঠতে পারিনি। গ্রেপ্তারের পাশাপাশি নাবালিকাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। শিশু কল্যাণ দপ্তরের তরফে নাবালিকার নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আইন অমান্য করে নাবালিকার ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত 8 জনকেই মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় ফের একবার নাবালিকার বিয়ে রোখার ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা সামনে এলো। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে সময় মতো পুলিশের হস্তক্ষেপ না হলে নাবালিকার জীবন চিরতরে অন্ধকারে ডুবে যেত। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আচ্ছা, আমরা যে দেখলাম আরজি করের যে ঘটনা ঘটলো, হয়তো এই সিকিউরিটির জন্যই নাবালিকাকে বিয়ে দেওয়ার প্রস্তাব। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে একজন পরিবারের কাছে আজকে যা বাংলার অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা নেই। একমাত্র নিরাপত্তা হয়তো তার শ্বশুর বাড়িতে তার মানে হাজবেন্ড দিতে পারে, তুমি সেটা ভাবছো। হ্যাঁ, এটা তোমার ভাবার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু দেখো ব্যাপারটা হচ্ছে যে একটা মেয়ের 18 বছরের নিচে, মানে তুমি যদি হিসাব করে দেখো যে 18 বছরের নিচে মানে এই মেয়েটির 18 বছর থেকে অনেক কম বয়সে বিয়ে, যত সম্ভব 13-14 বছর বয়স জানা যাচ্ছে। এই বয়সে একটি মেয়ে বিয়ের উপযুক্ত হয় না। এমনকি আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি 18 বছরেও একটি মেয়ে বিয়ের উপযুক্ত হয় না। কারণ কি, একটি মেয়ে শারীরিকভাবে হয়তো সক্ষম হয়, কিন্তু সেই মেয়েটি একটি সংসার বা একটা পরিবার চালাতে গেলে তার মধ্যে যে বিচার, তার ভবিষ্যৎ জীবন নিয়ে গড়ে তোলার ক্ষেত্রে যে ধ্যান ধারণা, পারিবারিক যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার যে বিকাশ, সেইটা কিন্তু হতে বেশ কয়েক বছর সময় লাগে। সেক্ষেত্রে 25 বছর আনুমানিক, এটা একদম ঠিকঠাক হিসাব করে যদি ধরা যায় তাহলে ঠিকঠাক হিসাব হচ্ছে 25 বছর। কিন্তু এই ক্ষেত্রে যেটা করেছে পুলিশ, যেটা করেছে, তুমি তো একটা 18 বছরের নিচে একটা মেয়ের যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, নিচে বিয়ে দিয়ে দেওয়া হয়, সে মেয়েটা তৈরি হবে না, এবং তৈরি না হওয়ার ফলে তার শারীরিকভাবে সে তৈরি হবে না, যার ফলে কি হতে পারে, সে শোষণের শিকার হবে, সে শারীরিকভাবে শোষণের শিকার হবে, এবং তার শরীরের গঠন না হওয়াতে তা মানে যদি বলা যায় সে অসুস্থ হতে পারে শারীরিকভাবে, বা তার যে আগামী প্রজন্ম তার ইসেতে যেটা আসবে সেটাও যে সুস্থ স্বাভাবিক হবে, তার ক্ষেত্রেও একটা বড় বাধা হবে। তবে এই যে তুমি বলছো না, নাবালিকাদের বিয়েটা আমাদের দেশে আগেও ছিল, এখনো আছে। তবে এই এখন এর উপর বিধিনিষেধ করা হয়েছে কেন, বিগত দিনের মেয়েদের সামাজিক স্বীকৃতি কম ছিল, বা মেয়েদের সেইভাবে সম্মানিত করার একটা জায়গা ছিল না। কিন্তু আজকে মেয়েরা স্বাবলম্বী হতে পারছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের জন্য একাধিক প্রকল্প করেছে। এই মেয়েটি যদি পড়াশোনা করে, সেই পড়াশোনার জন্য যা যা দরকার তার সবটাই কিন্তু রাজ্য সরকার দিচ্ছে। তারপরে যদি ধরো বিয়ের যদি তার বয়স হয়, সেক্ষেত্রে তাকে তো আলাদা করে পয়সা দেওয়া হচ্ছে, কন্যাশ্রী পয়সা দেওয়া হচ্ছে। তো সুতরাং আমার মনে হয় যে এক্ষেত্রে যেটা করা হয়েছে এটা একদম বিধি নিষেধ ভেঙে করা হয়েছে, এবং এই মানুষগুলোর অজ্ঞতা, যেটা এই মানুষটি, যেটা আমি যখন এই খবরটি সম্প্রচার হওয়ার আগে যখন আমি ডেস্কে দেখছিলাম, তখন ডেস্কে দেখতে গিয়ে দেখলাম এই মানুষটি একটা ভয়ঙ্কর কথা বলেছে, যে কথাটা কানে, তুমি যে প্রশ্নটা করছিলে যে বিপ্লবদা, পরপর এই বাংলায় যা দেখলাম, আরজি করের মতো একটা ঘটনা, ল কলেজের মতো একটা ঘটনা, দুর্গাপুরের মতো একটা ঘটনা, বিচ্ছিন্ন, তুমি যদি দেখো পশ্চিম বর্ধমানে আদিবাসী মেয়ের উপরে যে হয়রানি হয়েছে, নৃশংস খুন হয়েছে যৌন নির্যাতনের পরে,
তারপর একজন বাবা তো চাইবেই যে একটা মেয়ের নিরাপত্তার খাতিরে তার একটু বিয়ে দিয়ে তাকে একটা জায়গায় হ্যান্ডওভার করে দেওয়া মানে এই নয় হাত বদল করে দেওয়া, মানে তাকে একটা সুরক্ষিত জায়গায় দেওয়া, যে আরেকটা পরিবারের কাছে সে আশ্রয়ে থাকবে এবং বাবা তার দায় থেকে শ্বশুর ঘরে গেলেই যে একদম সিকিউর থাকবে এটা কোথায় বলা আছে? একদম। তো এটাও তুমি ভালো কথা বলেছো যে শ্বশুর বাড়িতেও যে নিরাপত্তায় থাকবে, তাহলে তোমার এই প্রশ্ন থেকে কিন্তু কতগুলো প্রশ্ন আছে। আপনারা যারা এই মুহূর্তে টিভির অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন। আপনারা এই সময় প্রশ্ন করতে পারেন, আজকের ডেটে দাঁড়িয়ে একজন নাবালিকার বিয়েটা কি আপনারা মনে করেন যে এটা হওয়া উচিত, বা পুলিশ যে কাজটা করেছে স্বতঃস্ফূর্ত হয়ে সেইটা কতটা আপনারা সমর্থন করেন? আমি আপনাদের মতামত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চাইছি। তবে যেটা ওই কথা বললো যে শ্বশুর বাড়িতেও কতটা নিরাপদ, এই জায়গায় দাঁড়িয়ে আমার তোমাকে যেটা বলার সেটা হচ্ছে, দেখো একটা মেয়ে যদি নিজে স্বাবলম্বী হয়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়, সেই মেয়েটি শিক্ষিতের পাশাপাশি যদি স্বনির্ভর হয়, অর্থাৎ আত্মনির্ভর হয়, নিজেকে নিজে গঠন করবার, নিজেকে তৈরি করবার জন্য যদি সে জায়গাটা তৈরি করতে পারে, সে যদি আত্মনির্ভর কথা বলতে সে নিজের জীবিকার জায়গা, কর্মজীবন একটা নিজের তৈরি করতে পারে। সংসারী যে কর্মজীবন হবে এমন তো কথা নয়, ব্যক্তিগতভাবে সে যদি আর্থিক সচ্ছল হয়, তাহলে যেখানেই যাবে তার সমাদর কিন্তু থাকবে। তুমি ভাবো, তুমি এই মেয়েটার সঙ্গে আমি যদি তোমাকে তুলনা করি, তুমি আজকে আত্মনির্ভর হয়ে একটা টিভি চ্যানেলে বসে অ্যাঙ্কার, তার জন্য তোমাকে তোমার বাবা মা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা দেওয়ার পরে তুমি সেই জায়গা তৈরি করেছো, আজ এই জায়গা তৈরি করা তুমি আত্মনির্ভর হচ্ছ, তা তোমার তো সেই দৃঢ়তাটা থাকবে যে আমি একটা মান্থলি আর্থিক রোজগার করছি, সুতরাং তোমার সেই দৃঢ়তা থাকবে, তুমি কারোর উপর নির্ভর হবে না। যখনই তোমার নির্ভর হবে না, তোমার এই চেতনা তোমাকে উদ্বুদ্ধ করবে আগামী জীবনে এগিয়ে নিয়ে যেতে। এবং পারিপার্শ্বিক যারা দেখবে আজকে সমাজে একদম পরিষ্কার বলি, একজনের রোজগারে এখন যা সমাজ ব্যবস্থা চলছে, বেসরকারিকরণ যেভাবে বাড়ছে, তাতে একজনের রোজগারে সংসার চলে না। সেক্ষেত্রে দুজন মানুষ রোজগার করতে গেলে দুজনকে শিক্ষিত হবে, সুশিক্ষিত হতে হবে এবং কাজের জায়গায় সেই যোগ্যতা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আগামী দিনে সেই জায়গাটা পৌঁছে যাবে। আগামী দিন ভয়ঙ্কর আসছে, বাঁচতে গেলে তার দুজনকেই শিক্ষিত হতে হবে, দুজনকেই কাজের যোগ্য তৈরি হতে হবে। তাহলে যোগ্য তৈরি হতে হলে গেলে শিক্ষা ব্যবস্থাটাকে স্ট্রং করতে হবে, জীবিকার জায়গাটাকে নির্বাচন করতে হবে, সুরক্ষিত একটা জায়গা তৈরি করতে হবে। এবং শ্বশুরবাড়ি তোমার উপর তখনই অত্যাচার করবে যখন তুমি এই দিকগুলো তোমার মধ্যে থাকবে না, তোমার মধ্যে শিক্ষা কম থাকবে, তোমার মধ্যে যদি আর্থিক রোজগারের জায়গা কম থাকে, তাহলে তোমার উপর একটা অত্যাচার হওয়ার একটা আশঙ্কা থাকবে। কিন্তু যখনই তুমি স্বনির্ভর হবে, তখন কিন্তু তুমি যে পরিবারের কাছে যাবে তাদের কাছে একটা অবলম্বন হয়ে দাঁড়াবে। কারণ একটা মেয়ের কিন্তু দুটো বাড়ি হয় না, একটা মেয়েদের না অদ্ভুত একটা জীবন হয়। মেয়েদের জীবন একটা বিয়ের আগে হয়, একটা বিয়ের পরে হয়। বিয়ের পরের জীবনটা যেই বাড়িটায় যায় সেই বাড়িটাও একটা তার পরিবার হয়ে যায়। সেই মেয়েটাকে আমরা বলি যে জলের মতো, ওকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে, যার জন্যই তো মেয়েরা মা হয়, বোন হয়, মমতাময়ী হয়। কিন্তু আজকের এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে বাংলার একটা কঙ্কাল দেখিয়ে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একাধিক প্রকল্পের যখন করেছেন মেয়েদের জন্য, সেইখানে দাঁড়িয়ে একজন বাবা অসহায়ভাবে তিনি কি করছেন, তিনি তার মেয়েকে সিকিউরিটির অভাবে, এক প্রকার সিকিউরিটির অভাবে মেয়েকে নাবালিক অবস্থায় পাত্রস্থ করছেন। এটা অত্যন্ত লজ্জার। পুলিশ যতটা আজকে তৎপর, তুমি যে নিরাপত্তার কথাটা বলছিলে, আমি পুলিশকে বলবো যতটা পুলিশ আজকে তৎপর, ততটা পুলিশ কিন্তু মেয়েদের নিরাপত্তার খাতিরেও যদি এইরকম একটু তৎপর হয়, 100 ডায়াল করার সাথে সাথে যদি সেদিক থেকে সদুত্তর হাসে। প্রত্যেকটি জেলাতে একটি মহিলা হিসাবে আমি বলতে চাইছি, প্রত্যেকটি পুলিশ প্রশাসনের কাছে প্রত্যেক জেলায় তারা নিজেদের হাত বাড়িয়ে দেয়। একদম, অসংখ্য ধন্যবাদ। নজর রাখবো পরবর্তী খবর দিকে। লালগড়ে নেতাই শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হতেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নেতাই হাই স্কুলের পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষক নিয়োগের দাবিতে মিছিল করে অনুষ্ঠানে হাজির হয়। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠন পাঠন কার্যত বন্ধ হয়ে পড়েছে বলেই অভিযোগ পড়ুয়া ও অভিভাবকদের।
একদম তুমি যেটা বলতে চাইছো যে আমরা এই খবরটা করার মানে হচ্ছে, দেখো এতদিন একটা ছবি আমরা দেখেছি বাংলার, যে ছবি হচ্ছে শিক্ষকরা রাস্তায় বসে আছে, 26,000 শিক্ষককে চাকরি চলে যেতে দেখেছি, একদল শিক্ষককে রাস্তার মধ্যে দীর্ঘদিন রাস্তায় অবস্থান চাকরির জন্য হাপ ইত্তেশ করতে দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখছি ছাত্ররা শহীদ মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, হাতে প্ল্যাকার্ড। যেন সেই প্ল্যাকার্ডগুলোর মধ্যে কি লেখা ছিল, অদ্ভুতভাবে সেই প্ল্যাকার্ডগুলোর মধ্যে লেখা ছিল বাংলার শিক্ষক চাই, ইংরেজি শিক্ষক চাই, ভূগোলের শিক্ষক চাই, গণিতের শিক্ষক চাই, আমাদের শিক্ষক চাই। কারণটা কি? এই এই যে বলছেন আপনাদের লালগড়ের নেতাই যে অঞ্চলটা, এখানে একটি স্কুলের প্রায় 350 কাছাকাছি, 300-র উপরে প্রায় ছাত্রছাত্রী, একদম 10ম শ্রেণী পর্যন্ত আছে। মাত্র 4 জন শিক্ষক, 300-র উপরে ছাত্রকে কি করে পড়াবে? বলছি স্কুলের ছাত্ররা এসেই ঘন্টা বাজায়, স্কুলের ছাত্ররাই এসে তাদের ডিসিপ্লিন বজায় রাখে। 4 জন শিক্ষক নাজেহাল হয়ে যাচ্ছেন। একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে তারা আবেদন করেছেন, আবেদন নিবেদন করে কিচ্ছু হয়নি। এমনকি ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এবার যেটা হয়েছে, কেন করেও তো যখন ফল পায়নি, এবার এমনটা করলো কেন? তাদের বক্তব্য হচ্ছে এই সময়টা তারা কি করেছিল না, তারা রাস্তায় নেমেছিল। তারা ঠিক করে নেয় যে আবেদন নিবেদনে যখন হচ্ছে না, তখন অন্য একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থাটা কি করতে হবে না, তারা ঠিক করলো যে শহীদ দিবসে সমস্ত নেতা মন্ত্রীরা থাকে, সেই দিন তারা পোস্টার নিয়ে যাবেন। কিন্তু তারা আজকের দিনটা বেছে নিয়েছে এই কারণে। কিন্তু এটাও বলছেন যে পাশাপাশি আরও একটি কথা উল্লেখ করেছেন যে এই স্কুলের এবছরের 9ম শ্রেণীর ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে, 9ম আর 5ম শ্রেণীর। স্থানীয় মানুষরা আশঙ্কা করছেন স্কুলটা বন্ধ হয়ে যাবে না তো? সেইখান থেকেই কিন্তু নতুন করে মানুষদের, যারা অভিভাবক আছে, স্থানীয় মানুষ যারা আছে, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে তৈরি হয়েছে যে তাহলে নতুন করে স্কুলে ভর্তি বন্ধ হয়ে গেল কেন? আর তখনই এইরকম একটা চিন্তাভাবনা, যখন এই নেতাই হত্যাকাণ্ডের যে শহীদ, তাদের প্রতি যে শহীদ দিবসে যে পালন হচ্ছে, সেই অনুষ্ঠানে তারা আজকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে তারা এসছে। আরও ডিসিপ্লিন হবে, তাদের বলছে জবাব চাই, জবাব চাই। কারণ হচ্ছে কি জবাব চাই? আমাদের শিক্ষক চাই, দেবে কি দেবে না? একটা প্যারা টিচার দিতে পারছে না। তুই কঙ্কাল যদি বলো, মানে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থার একটা কঙ্কাল ছবি ধরা পড়ে গেছে। আমরা, আমার মনে হয় এই মুহূর্তে যদি তুমি বলো, আমরা প্রথমে প্রতিবেদনটা দেখব। ওনাকে বলছি, আমি বলছি শুনুন। লালগড়ের নেতাই শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হতেই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একদল ছাত্রছাত্রী হাতে প্ল্যাকার্ড হাতে সোজা হেঁটে চলেছে মঞ্চের দিকে। বাংলার শিক্ষক চাই, ইংরেজির শিক্ষক চাই, গণিতের শিক্ষক চাই, ভূগোলের শিক্ষক চাই, শিক্ষক চাই, শিক্ষক চাই। এই সমস্যা নিয়ে একাধিকবার রাজ্যের মন্ত্রী বীরহা হাসদা ও শিক্ষা দপ্তরের কাছে লিখিত মৌখিক আবেদন জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। ফলে নিয়মিত ক্লাস না হওয়ায় পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই আজ তারা ব্যর্থ। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শহীদ দিবসের মতো গুরুত্বপূর্ণ আবেগঘন অনুষ্ঠানে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব, জয়প্রকাশ মজুমদার সহ একাধিক দলীয় নেতা। মঞ্চে ভাষণ চলাকালীন আচমকাই ছাত্রছাত্রী ও অভিভাবকরা মঞ্চের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ, সেই সময় জয়প্রকাশ মজুমদার মেজাজ হারান। কথা বলতে দেন। আজকে একটা পবিত্র অনুষ্ঠান হচ্ছে এই নেতাইয়ের শহীদদের জন্য, সেটা ভুলে গেলে চলবে না। ছাত্রছাত্রীদের, চুপ করুন, ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে। আমরা বলেছি যে এখন আদালতের অর্ডারে নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না সারা পশ্চিমবঙ্গে। সারা পশ্চিমবঙ্গে চলছে এই অসুবিধে। 4 জন শিক্ষক নিয়ে চলছে এখানে, সেটাও জেনেছি।
যারা যাই এখানে কথা বলবেন না কেন? আমি কথা বলছি, আপনারা কথা বলছেন, ওনাকে বলছি, আমি বলছি শুনুন, আজকে শহীদ দিবস, এখানে দুজন এসে আমাকে চিঠি দিয়ে গেছে। যদিও পরে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দাদের মতে শহীদ দিবসের মতো অনুষ্ঠানে এই বিক্ষোভ প্রশাসন ও শিক্ষা দপ্তরের ব্যর্থতাকেই প্রকাশ্যে এনে দিয়েছে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। আমরা দেখলাম হাহাকার, শিক্ষকের হাহাকার। এখন এরকম হলে ভবিষ্যৎ প্রজন্মের কি ব্যবস্থা হবে? একদম খুব ভালো প্রশ্ন। ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? একটা স্কুলের পঠন পাঠনের যদি বলো অনেকগুলো সাবজেক্ট থাকে। তুমি দেখো, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, খেলাধুলা, মানে স্বাস্থ্য, এরকম আরও যদি আরেকটু উপরে যাও সেখানে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, মানে 8 থেকেই চেঞ্জ হয়ে যায়, সংস্কৃত। আজকে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটা কিন্তু আমাদের আতঙ্কিত করে তুলেছে যে হ্যাঁ, বাংলার 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আজকের ঘটনা তো নয়, এই ঘটনা অনেক দিনের। কিন্তু এই যে ক্রাইসিস পিরিয়ডটা যাচ্ছে, বাংলার এই যে ক্রাইসিস পিরিয়ডটা যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা কাদের উপর? রাষ্ট্রের তো দায় এদের শিক্ষা দেওয়ার, রাষ্ট্রের তো দায় শিক্ষা দেওয়ার। তবু রাষ্ট্র কেন শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারছে না? তার মানে তার ব্যর্থতা তাদের ঘাড়ে নিতে হবে। আজকে প্যারা টিচার দিয়েও তো স্কুলগুলো চালানো যেত। সরকারের ইচ্ছা থাকবে তবে তো। সরকারের ইচ্ছা থাকবে তবে তো। তুমি আবার সেই একই কথা একইভাবে আসলে যে সরকারের ইচ্ছা, মানে আগামী প্রজন্মকে শিক্ষিত। আমরা আমাদের হীরক রাজার দেশে, আমরা মনে আছে, আপনাদের মনে আছে হীরক রাজার দেশে? অতি খেলে মারে বেদ, বেশি খেলে মেদ বাড়ে। আর শিক্ষার বেশি দরকার নেই। আমি সেটাই বলছি যে আমরা এরকম একটা জায়গায় বসবাস করছি আগামী প্রজন্ম। আমি সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আছে ঝাড়গ্রাম থেকে, শঙ্কর। শুনতে পাচ্ছ? হ্যাঁ বিপ্লব দাস। কি নগ্ন চেহারা আমরা দেখলাম আজকে যেটা দেখার সেটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে একটা স্কুলের 300-এর উপরে স্টুডেন্ট, সেইখানে মাত্র 4 জন শিক্ষক। বেশ, কি বলবে এটাকে? কি সার্বিক রিপোর্ট তোমার কাছে আজকে দিনের শেষে আছে, আমি একটু জানতে চাইবো। একদমই বিপ্লব দা, দেখো প্রথমত বলে রাখি যে নেতাই শহীদ দিবসের মতো একটি আবেগ ঘন ও ঐতিহাসিক অনুষ্ঠানের সূচনাতেই কিন্তু চরম অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই লালগড়ের নেতাই। শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠান চলাকালীন শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভে রীতিমতো ফেটে পড়ে নেতাই হাই স্কুলের পড়ুয়ারা। হাতে প্লেকার্ড নিয়ে তারা মিছিল করে শহীদ দিবসের যে মূল মঞ্চ তার সামনে উপস্থিত হয়। সেই মুহূর্তে কিন্তু গোটা যে মঞ্চের সামনে যে মুহূর্তে অনুষ্ঠান হচ্ছিল সেই এলাকায় উত্তপ্ত হয়ে পড়ে গোটা এলাকা। আমরা যেটা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে নেতাই হাই স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠন পাঠন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। একাধিক বিষয়ে নিয়মিত ক্লাস না হয় পড়ুয়াদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা বলছেন। স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের যেটা অভিযোগ, শিক্ষক সংকটের কারণে পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে দৈনন্দিন পাঠদান সবকিছু কিন্তু ভেঙে পড়ছিল। এই পরিস্থিতি নিয়ে তারা দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন। পড়ুয়ারা যেটা দাবি করছেন যে একাধিকবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা থেকে শুরু করে সহশিক্ষা দপ্তরের কর্তাদের বিষয়টি লিখিত এবং মৌখিকভাবেও জানানো হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের কোনো বাস্তব উদ্যোগ চোখে পড়েনি। ফলে ক্রমশ হতাশা ও ক্ষোভ জমতে থাকে পড়ুয়া অভিভাবকদের মধ্যে। এই প্রেক্ষিতেই শহীদ দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রতিবাদের পথ বেছে নেয় পড়ুয়ারা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের সামনে তারা কিন্তু শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দিতে শুরু করে। এই অনুষ্ঠানে দেখা গেছে যে উপস্থিত ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব থেকে জয়প্রকাশ মজুমদার সহ দলের একাধিক তৃণমূল নেতা ছিলেন। মঞ্চে ভাষণ দেওয়ার সময় আচমকাই ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার মধ্যেই জয়প্রকাশ মজুমদারকে কিন্তু মেজাজ হারাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশ যেটা দাবি, যা নিয়ে কিন্তু
এই মুহূর্তে রাজনৈতিক মহলেও বিশেষ আলোচনা শুরু হয়েছে, কারণ যে মুহূর্তে জয়প্রকাশ মজুমদার বক্তৃতা দিচ্ছিলেন সেই সময় স্থানীয় যারা পড়ুয়ারা রয়েছে তারা ঘিরে ধরে তারা শিক্ষকের দাবি জানান। সেই মুহূর্তে কিছুটা হলো মেজাজ হারান এবং পরে কিন্তু তিনি যদিও পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে তাতেও পুরোপুরি শান্ত হয়নি বিক্ষোভকারীরা। তাদের স্পষ্ট যেটা বক্তব্য, আশ্বাসে নয়, অবিলম্বে শিক্ষক নিয়োগ না হলে আন্দোলন আরো বৃহত্তরের রূপ নেবে। বিপ্লব দা, একদম দেখো, আজকে শহীদ দিবস, ঠিক আছে, শহীদ দিবসকে শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা শহীদ দিবস করতে গেছি, কিন্তু সেই এলাকায় একটি স্কুলের এরকম বেহাল অবস্থা, একদম পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বেহাল অবস্থা। জিএম অর্থাৎ তোমার ঝাড়গ্রামে কি এই মুহূর্তে শিক্ষকের অভাব আছে, শিক্ষিত যুব সম্প্রদায়ের অভাব আছে, নাকি এটা তুমি যেটা আমরা জানতে পারছি, যেটা তোমার কাছে জানার জন্য আমার একটু ইচ্ছা করছে, যেটা জানতে পারলাম শিক্ষকদের কাছ থেকে, যে এবছর নতুন করে ভর্তি বন্ধ আছে, অ্যাডমিশন বন্ধ আছে, বিশেষ করে 5 এবং ক্লাস 9, সেই জায়গায় দাঁড়িয়েই কি অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষ? হ্যাঁ, তোমাকে বলে রাখি বিপ্লব দা, শিক্ষক দুর্নীতির পর যেভাবে শিক্ষকরা স্কুল থেকে বেশ কিছু শিক্ষক চলে গেছে, তারপর থেকে কিন্তু দেখা গেছে বেশ কিছু ঝাড়গ্রামের বেশ কিছু স্কুলে শিক্ষকের সংখ্যাটা প্রায় কমে গেছে। এই যে লালগড়ের নেতাই যে হাই স্কুল, এখানে শিক্ষক এই বাতিলের পর থেকে এই ঘটনা কিন্তু সামনে আসছিল। তারপর কিন্তু সেই দিন থেকে তারা মন্ত্রী বীরবাহা হাসদা সহ বিভিন্ন শিক্ষা দপ্তরে জানিয়েছেন, তারপরেও কিন্তু কাজ হয়নি, যার কারণে আজ কিন্তু পড়ুয়া এবং অভিভাবকরা এই পথ বেছে নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য, যে শহীদ স্মরণের এই আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে পড়ুয়াদের এই প্রতিবাদ প্রশাসন ও শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের এই ব্যর্থতাকে কিন্তু বিপ্লবদা আবার প্রকাশ্য তুলে ধরেছে। অবিলম্বে সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে এলাকা জুড়ে কিন্তু আরো তীব্র আন্দোলনের আশঙ্কাও রয়েছে, কারণ আজ যে ঘটনা ঘটেছে এই ঘটনার যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, পরবর্তীতে শিক্ষক এবং পড়ুয়ারা আরো বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারও দিয়েছেন বিপ্লব দা। না, কোথাও যেটা বলছেন জয়প্রকাশ বাবু বলছেন, কোথাও নেপথ্য থেকে কেউ এদের উস্কানি দিচ্ছে, মানে উনি বিরোধীদের এটা বলতে চাইছে। আদতে কি তাই, নাকি এটা স্বতঃস্ফূর্ত বলা যায় ছাত্র এবং অভিভাবকদের? একদমই তাই। আমরা দেখেছি যে জয়প্রকাশ মজুমদার যেটা বলছেন, যে কেউ হয়তো উস্কানিমূলক এইসব উস্কানি দিয়ে এইসব কাজ করাচ্ছেন, কিন্তু ছবিটা একদম বাস্তবে উল্টো। সত্যি এই যে হাই স্কুল রয়েছে সেখানে শিক্ষকের অভাব, এবং যার কারণে পড়াশোনার ক্ষতি যেমন হচ্ছে, বাচ্চারা তেমনই পড়াশোনার দিক থেকে পিছিয়ে পড়ছেন। এক্ষেত্রে জয়প্রকাশ মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু নিয়ে বিরোধীরাও কিন্তু সমালোচনা করেছেন, কারণ একটা স্কুল শিক্ষা ব্যবস্থার জায়গায়, যেখানে স্কুলের পড়ুয়ারা শিক্ষা পান, সেই পড়ুয়ারা যদি শিক্ষক না পায় তাহলে পড়াশোনা থেকে নিশ্চয়ই পিছিয়ে থাকবে। সেই ঘটনাকে সামনে রেখে জয়প্রকাশ মজুমদারের এখনো বক্তব্যে যেমন রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিরোধী যারা নেতৃত্ব আছে তারাও কিন্তু এই বক্তৃতার সমালোচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ শঙ্কর তোমাকে সঙ্গে থাকার জন্য। একদম তোমাকে যেটা বলছিলাম, যে ফিজা, এই যে ঘটনা তুমি বলছিলে না, যে সরকারের দায়, রাষ্ট্রের দায়, সকলের জন্য শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্য, সকলের জন্য বাসস্থান, সকলের জন্য অন্ন বস্ত্র বাসস্থান, তারপরে শিক্ষা। কিন্তু আগামী প্রজন্ম যদি সুশিক্ষিত না হয়, আগামী প্রজন্ম যেরকম যে অর্ধশিক্ষিত হয়, সে হয়তো বাংলাটা ভালো জানে কিন্তু ইংরেজিটা জানতে পারলো না, অঙ্কটা শিখতে পারলো না, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? আমরা তো আশঙ্কিত। সরকার তো শুধুমাত্র চিন্তা করছে কবে ভোট আসবে। আমরা মানে ভোট আসবে, ক্ষমতা থাকার লোভে সরকার একটাও ভাবতে পারছে না। এই অনুষ্ঠান থেকে বলতে আমার কোনো লজ্জা নেই, কারণ আমার একটাই লজ্জা, যে আগামী প্রজন্ম একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকে আগামী প্রজন্মকে যদি আমরা শিক্ষিত না করে যেতে পারি, তার দায় কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না। সুতরাং আজকে যে সরকার আছে, সেই সরকার বা যে রাষ্ট্রে যিনি আছেন, মানে আমরা রং দেখব না, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেই সরকার যদি এই শিক্ষা ব্যবস্থাটাকে হাল না ফেরাতে পারে, তাহলে আপনারা যতই এই শাসকের চেয়ারে বসে থাকুন, সবাই কিন্তু আপনাদের দিকে তাকিয়ে বলবে, রাজা তুমি ল্যাংটো, কারণ তুমি শিক্ষা দিতে পারছো না, তুমি চাকরি দিতে পারছো না, তুমি অন্ন দিতে পারছো না, তো তুমি শুধু ক্ষমতার চেয়ারে বসে থেকে তুমি কেন বসতে চাইছো? তবে তোমার উদ্দেশ্য
ওই অসহায় মানুষগুলোর জন্য নয়। আজকে ওই কচি কচি ছেলে মেয়েগুলো দীর্ঘ রাস্তা প্ল্যাকার্ড নিয়ে হাঁটছেন, আর উনি রাজনৈতিক জায়গা থেকে বলছেন এটা উস্কানিমূলক। আমার তো মনে হয় যে উনি ওনার প্রেসেন্স রাখতে পারছেন না। এই ধরনের জায়গায় দাঁড়িয়ে একজন বহিষ্ণু রাজনৈতিকবিদ হিসাবে ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করা দেখার প্রয়োজন ছিল। কারণ উনি ওখানে দাঁড়িয়ে যে বক্তব্য পেশ করেছেন এবং যে ভাষায় যেভাবে পেশ করেছেন, ওটাতে ওনার ঔদ্ধত্য প্রকাশ পেয়েছেন। উনি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা অবশ্যই জনগণ ওকে নির্বাচিত করে ওই জায়গাটায় পৌঁছায়নি, উনি কারো হাত ধরে ওই জায়গাটায় গেছেন। জনগণের যদি ওনার কৃপা প্রার্থনা থাকতো তাহলে উনি এই কথাটা বলতে পারতেন না। আমি এক্সপ্রেস নিউজের এই মঞ্চ থেকে একটা কথাই বলতে যাবো, বিপ্লব চ্যাটার্জি নিজে দায়িত্ব নিয়ে বলছে আগামী প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্ব সরকারের। যখন সরকার সে দায়িত্ব নিয়েছেন, একটা স্কুল করেছেন, একটা বিদ্যালয় করেছেন, সেখানে পরিকাঠামো দায়িত্ব নাহলে তুলে দিন শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিন। নাকি এই যদি পরিকল্পনা থাকে তাহলে সেটা প্রকাশ্যে সামনে আনুন। আমার তো মনে হয় যেখানে আপনারা 26,000 ভ্যাকান্সির জায়গা ফিল আপ করতে পারছেন না, সেখানে অস্থায়ী প্যারা টিচার নিয়োগ করে, আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করতে পারেন তাহলে অস্থায়ী প্যারা টিচার নিয়োগ করে অন্তত স্কুলগুলোকে বাঁচান, এই ছাত্রগুলোকে বাঁচান। নাকি স্কুলগুলোকে বাঁচাবার আপনাদের কোনো উদ্দেশ্য নেই, কারণ আপনারা চান না স্কুলগুলো চলুক, এখানে শিক্ষকদের জন্য বেতন দিতে হোক। সুতরাং এই শিক্ষিত মানুষরা চপ বিক্রি করবে আর কি করবে। পরবর্তী খবরে যাব, নজর রাখবো পরবর্তী খবর দিকে। অবশেষে আমাদের খবরের জের কালনা পূর্বস্থলীর দোগাছিয়ার তৃণমূল পার্টি অফিসের তালা খুলল। কি ছিল সেই খবর, একবার ফিরে দেখা যাক। অবশ্যই আমরা ফিরে দেখব। তোমাকে আমরা বলি যে একটা ছবি আমরা যখন প্রকাশ করি, একটা পার্টি অফিস, আপনাদের বলে দিই এটা কালনার একটি পার্টি অফিস, পূর্বস্থলীর দোগাছিয়ার একটি তৃণমূলের পার্টি অফিস, যে দল এই শাসক দলের সেইখানে একটি পার্টি অফিস 2.5 বছর ধরে তালা চাবি। বিষয়টা কি, গত পঞ্চায়েত নির্বাচনের সময় সেখানে যারা ছিল পরবর্তীকালে তারা আর টিকিট পাননি, সুতরাং তারা ক্ষমতায় আর নেই, ব্লক প্রেসিডেন্ট হিসাবেও তিনি নেই বলে তিনি সেই পার্টি অফিসটির তালা চাবি মেরে যান। মজার বিষয় কি জানেন, মজার বিষয় হচ্ছে এই যে জমিটি মানে এখানে পার্টি অফিস হয়েছে, এই পার্টি অফিসের জমিটি এখানকার প্রবীণ এক চৌধুরী পরিবার যারা জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, তারা পার্টি অফিস করার জন্য এই জায়গাটি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, গোষ্ঠীদ্বন্দ্ব। পরবর্তীকালে দেখলাম যখনই পূর্ব গোষ্ঠী যখন ক্ষমতায় থাকে না, পরবর্তী নতুন গোষ্ঠী আসে, তখন কি করে আগের গোষ্ঠী সেই পার্টি অফিসে তালা চাবি লাগিয়ে দেয়। এটা অত্যন্ত মানে কি বলবো, আমি নেই সুতরাং এটা তুই ব্যবহার করতে পারবি না একদম। তারপরে সেখানে কি দেখলাম, তারপরে সেখানে দেখলাম নতুন যারা, তারা যখন ভাবছে ও আমরা যখন বসতে পারবো না তাহলে তোরাও বসতে পারবি না, তার উপরে তারাও একটা পার্টি অফিসে তালা দিয়ে দিলেন। সুতরাং কেউ বসতে পারলো না। পার্টির কাজকর্ম তাহলে কীভাবে চলছে? 2.5 বছর ধরে পাশে একটি শিব মন্দির, সেখানে বসে দলীয় কার্যালয়ের কাজ করা হয়। আর কি হয় না, যদি দেখো পাশেই মাঠ রয়েছে, সেখানে বসে পার্টির মিটিং মিছিল বা আলোচনা সব সেখানে হয়। তাদের স্থায়ী ঘর থাকতে, কার্যালয় থাকতে, কি বলবেন এটাকে? চলুন একবার প্রতিবেদনটা দেখি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। পূর্বস্থলী উত্তরের দোগাছিয়া শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে বড়সড় গোষ্ঠী কোন্দল। অবাক করার মতো ছবি, পার্টি অফিসে ঝুলছে 2টি তালা, 2টি গোষ্ঠীর, আর তাতেই 2.5 বছরেরও বেশি সময় ধরে কার্যত অচল দলীয় কার্যালয়। আপনাদের মানে আগে নবকুমার করে তখন ওরা মানে মেম্বার বা ইলেকশন সমস্ত সদস্য ঠিক করতেন, তারপর যখন ওনারা হলো না, নতুন গ্রুপ চলে এলো, তখন থেকে তালা মারা। গত পঞ্চায়েত ইলেকশনের আগে থেকে তালা মারা। তাহলে এখন এই পার্টির কাজকর্ম কোথায় হয়? এখন পার্টি কাজকর্ম পঞ্চায়েতে যেটা হয়, বাদ বাকি শিব মন্দির হয়, রাস্তাঘাটে, জঙ্গলে, স্কুল মাঠে। তাহলে পার্টি অফিস থাকা সত্ত্বেও মানে আমরা বাইরে বসে আছি। হ্যাঁ, পার্টি অফিস থাকা সত্ত্বেও আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াই। এটা কি গোষ্ঠী কন্দলের গোষ্ঠী কন্দলের কারণে।
দোগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রায় 2.5 বছরেরও বেশি সময় ধরে তালাবন্ধ। একটি নয়, দুটি গোষ্ঠীর দুটি তালা, যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ফলে দলীয় কাজকর্ম চালাতে কখনো শিব মন্দিরে, কখনো মাঠে, আবার কখনো স্থানীয় বাসিন্দাদের বাড়ির বারান্দায় বৈঠক করতে বাধ্য হয়েছেন কর্মীরা। আগামী 13 তারিখ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় দোগাছিয়ার উপকার প্রণব রায়চৌধুরীর মৃত্যু দিবস। সেই জন্যই এই 10-12 দিন আগে এই ঘটনাটাকে সামনে নিয়ে আসা হয়েছে। শুনুন, পার্টি অফিস হচ্ছে কর্মীদের বসার জায়গা, পার্টি অফিসে বসবে। আর আমরা তো বিগত পঞ্চায়েত নির্বাচন থেকেই ধরুন আমাদের এখানকার লোকাল মন্ত্রী বা আমাদের লোকাল যিনি এমএলএ আছেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সেইভাবে নেই, এবং আমরা কোনো কার্যসূচিতেই সাধারণভাবে থাকি না। তা এখানে আমাদের কি ভূমিকা আছে আমি বুঝে উঠতে পারছি না। আর হ্যাঁ, এটা ঘটনা যে পার্টি অফিস যদি সিভিক পুলিশের, পার্টি অফিস যদি ভিলেজ পুলিশের, পার্টি অফিস যদি আপনার সাব ইন্সপেক্টর, ওসি সাহেব, এসপি সাহেবদের বসার জায়গা হয়, তা বসবে, অসুবিধাটা কী আছে? পার্টি অফিস তো সবার জায়গা, পার্টি অফিস খুলুক, পার্টি অফিস বসুক। আর তালা লাগানো বলতে পার্টি অফিস তো তালা লাগানোই থাকে। আমি বহুবার উদ্যোগ নিয়েছি যে সবাই মিলে পার্টি অফিসে বসা হোক, কিন্তু সে আমাদের উদ্যোগে তো কর্ণপাত করা হয়নি। এখন যদি এর আগের যিনি ওসি সাহেব ছিলেন তিনিও উদ্যোগ নিয়েছিলেন যে পার্টি অফিসটা সবার জন্য খোলা হোক, কিন্তু কি কারণে, কি রহস্যে বন্ধ আছে, এটা আমার মনে হয় আপনারা এমএলএ সাহেব আছে। দুই পক্ষই গোষ্ঠী কোন্দলকে দায়ী করছে এই পরিস্থিতির জন্য। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, কালনা। কি বলবেন বিপ্লব দা? অবশেষে আমাদের খবরের জেরেই কিন্তু পার্টি অফিসটা খুললো। না, এটা তুমি বললে যে যেটা জানা গেল, লাস্ট আপডেট যেটা আমাদের কাছে আছে, সেটা হচ্ছে এই খবর আমরা যখন টানা টেলিকাস্ট করা শুরু করি একটা প্রভাব পড়েছে আপনাদের। থ্যাংক ইউ যে গোষ্ঠী দ্বন্দ্বটা অন্তত মিটলো। কারণ আপনাদের যদি বলি তা সত্যি ভালো লাগছে একটা খবরের করার পরে যখন একটা আশু সমস্যার সমাধান হয়। যেটা হচ্ছে আমরা যে খবরটা দেখিয়েছি সেটা হচ্ছে যে এটা পার্টি অফিসটা যখন বন্ধ ছিল সেই খবরই, যে খবরটা প্রচার করার পর টনক নড়েন প্রশাসনের, যেটা 2.5 বছর ধরে যে সমস্যা সমাধান হয়নি, সেক্ষেত্রে এক্সপ্রেস নিউজের একটা খবরের জেরে কি হতে পারে সেটা আমরা, তবে হ্যাঁ, পুরো যে দায়টা আমরাই নেব তা নয়, ক্রেডিটটা অবশ্যই রাজনৈতিক দলেরও আছে। আসলে 2026টাকে পাখির চোখ করে রাখা হয়েছে। 2026টাকে পাখির চোখ রাখা করে দেখলো পুরনো বিভেদটাকে ভুলে ফেলতে হবে। কিন্তু মজার প্রশ্নটা কি জানো? মজার প্রশ্ন হচ্ছে এইখানে যিনি তালাচাবি প্রথম লাগিয়েছিলেন, বিগত যিনি ব্লক সভাপতি ছিলেন, তিনি কিন্তু একটা অদ্ভুত, এই সাক্ষাৎকারের সময় একটা অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেছেন যে ওটা আমি খুলে দেবো, ওটা খুলে বসতেই পারে, না বসার কি আছে, পার্টি অফিস তো সবার, বসতেই পারে। হ্যাঁ, ওখানে বড়োবাবু বসবেন, থানার বড়োবাবু বসবেন, পুলিশ বসবেন, এসপি বসবেন। এটা তো পুলিশের ফাঁড়ি না। উনি এ ধরনের কথা বলছেন কেন? পুলিশ ফাঁড়ির জন্য তো না, রাজনৈতিক নেতারা। উনি বলছেন বড়োবাবু বসতে পারেন। আমরা এই বর্তমানকালের যিনি সভাপতি আছেন তাকে যখন জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, বিতর্কের মধ্যে যেতে চাই না। তো বিতর্কের মধ্যে যেতে চাই না এই কারণে তিনি বলতে যাচ্ছেন কি বলবেন আবার ফেসে যাবেন। তিনি বলছেন তারা তালাচাবি দিয়েছেন, আমি অনেক চেষ্টা করেছি, খুলতে পারিনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বলা যেতেই পারে যে তিনি যখন 2.5 বছরে পারলেন না, আসলে বোধহয় চাবিটা আমাদের কাছে ছিল, আমরা সেই চাবিটা দিয়ে খুলেছি। তো সুতরাং আজকে তালাচাবি যখন খোলা হয়, এই খবর টেলিকাস্ট হওয়ার পরে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে যাও এক্সপ্রেস নিউজের সম্প্রচার হওয়ার পরে তালাচাবিটা খুলেছে। কিন্তু এটাও তো ঠিক যে এমনটা তো হওয়া উচিত না। কিন্তু পাশাপাশি তোমাকে যদি বলি, পাশাপাশি কিন্তু বিজেপি একটা ভয়ঙ্কর অভিযোগ করেছে এই খবরের ক্ষেত্রে। বিজেপি অভিযোগ করেছে, আমি তোমাকে বলি, বিজেপি অভিযোগ করেছে যে সেখানে নাকি তোমার ওই গোষ্ঠী কোন্দলটা এই কারণেই এতদিন আটকে ছিল, কারণ এখান থেকে তোলাবাজি হতো। জানি না এর সত্যতা কি, কারণ বলছি পার্টি অফিস মানেই তো তোলাবাজির জায়গা। কার্যালয়ে বসে, চেয়ারে বসে তোলাবাজি ভাগ। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে একটা বিরোধী দল এই ধরনের অভিযোগ করতে পারে, তারা বিরোধীটা আছেন, করতেই পারেন। কিন্তু প্রত্যন্ত কালনায় তোলাবাজির বিষয়টা আমার কাছে একটু হাস্যপদ লাগলো। তবে এইটুকু তোমায় বলতে পারি,
আমরা যখন এই ছবি দেখছিলাম, ভেতরে দেখো ছবিগুলো দেখো, পিছনে ট্র্যাক করা রয়েছে চেয়ার, এবং যে রয়েছে সেখানে পতাকা রয়েছে, মানে আমাদের তোমার পার্টির পতাকা, আমাদের এই পার্টির পতাকা সেখানে ধুলায় লুণ্ঠিত হচ্ছে, সেখানে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হচ্ছে। 2.5 বছর ধরে একভাবে পড়ে আছে একটা পার্টি অফিস। এটা অত্যন্ত বাংলার পক্ষে অত্যন্ত দুঃখজনক ঘটনা। যা হোক, এই ঘটনার অবসান হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে দ্বন্দ্ব কাটলো, যারা বাইরে শিবতলায় বসে পার্টি অফিস করছিলেন তাদের হয়তো এই জায়গাটা থেকে হয়তো তো কিছুটা নিস্তার পেলেন, এটা বলা যেতেই পারে, যে নতুন করে একটা সূচনা হলো, নতুন করে তারা লড়াই। আমরা একটু পরের খবরের দিকে যাব। নিশ্চয়ই। বাংলায় এসআইআর শুনানি পর্ব চলছে এখন। এনিউমারেশন ফর্মে ত্রুটি পেলেই শুনানি কেন্দ্রে ডাক পড়ছে নাগরিকদের। সেই তালিকায় রয়েছেন খোদ নোবেল জয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন। হ্যাঁ, এটা আজকের দিনের সবচেয়ে বড় খবর। দেখো, শুনানি আসতেই পারে, তবে আমরা লাস্ট খবর জানিয়ে রাখি যে কিন্তু অমর্ত্য সেনকে যেটা হচ্ছে তার পাসপোর্ট, তার ভোটার কার্ড এবং যে নথি আছে সেই নথি দেখালেই হবে। একটা বয়স, তার মার এবং মার সঙ্গে তার বয়সের একটা ডিফারেন্স পাচ্ছে 15 বছরে, সেটা নিয়ে এটা কোনো বিষয় না, এটা কোনো, কিন্তু এইটা বিষয় নিয়েই একটা বড় কিছু হয়ে গেছে। তার আগে আমরা আজকে প্রতিবেদনটা দেখে নেব। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে মঙ্গলবার এসআইআর ইস্যুতে সরব হন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই নোটিশ নিয়ে নোবেল জয়ীর বাড়িতে অর্থাৎ শান্তিনিকেতনে প্রতিটি বাড়িতে হাজির হলেন কমিশনারের 3 সদস্যের এক প্রতিনিধি দল। নোটিশে বলা আছে, অমর্ত্য সেনের সঙ্গে তার পিতা ও মাতার বয়সের পার্থক্য 15 বছরের কম, যা সাধারণভাবেই প্রত্যাশিত নয় বলেই উল্লেখ করেছে কমিশনারেরা। যদিও অমর্ত্য সেনকে কোনো শুনানিতে হাজিরা দিতে হবে না এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিলেও ভুল সংশোধন হয়ে যাবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। হয়রানি করা হয়েছে বলেই ইতিমধ্যে সরব হয়েছেন নোবেল জয়ীর ভাই শান্তনু সেন। বলেন কোনো কাগজপত্র কিছু মিলছে না, ঠিক ইনফরমেশন এটা রিসিভ করতে হবে। আচ্ছা, বিষয়টা কিভাবে দেখছেন? কি বলবো, এটাকে হ্যারাস করা হচ্ছে, একটা বয়স্ক লোক সবাই চিনে, বলছে এখানকার নাগরিক না, এসব কি বলছে উল্টোপাল্টা। অমর্ত্য সেন বর্তমানে রয়েছে বিদেশে আমেরিকায় বোস্টন শহরে। ভারতের নাগরিক হওয়ায় তিনি নির্দিষ্ট সময়েই এনুমারেশন ফর্ম জমা করেছিলেন। এরপরেও কেন নোবেল জয়ীকে নোটিশ, তা নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের জনসভা থেকে বলেছিলেন, অমর্ত্য সেনকেও শুনানির নোটিশ পাঠিয়েছেন। ভাবুন, দেশের জন্য নোবেল পুরস্কার জিতে আসা ব্যক্তিত্বকেও এরা হেনস্থা করতে ছাড়েনি। টলিউডের উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা সাংসদ দেবকেও নোটিশ। দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মোহাম্মদ শামিকেও নোটিশ দিয়েছেন। এগুলো কি ষড়যন্ত্র নয়? এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, অমর্ত্য সেনকে কোনো শুনানিতে হাজিরা দিতে হবে না, প্রয়োজনীয় কাগজপত্র দিলেই ভুল সংশোধন হয়ে যাবে। তবে জমা দেওয়ার শেষ তারিখ উল্লেখ রয়েছে 16 জানুয়ারি। প্রতিচিতে যাওয়া এক আধিকারিক জানিয়েছেন, তার সমস্যা সামান্য, আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট জেরক্স কপি পেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, বোলপুর। এখানেই শেষ নয়, ভারতরত্ন অমর্ত্য সেনের সঙ্গে সঙ্গে দেবকেও নাকি শুনানির জন্য ডাকা হয়েছিল। একদম তাই, দেবকে শুনানির জন্য ডাকা হয়েছে। সত্যি আমাদের অনুষ্ঠান আজকে অনেকটা সময় আমাদের দরকার ছিল। আমি আজকে এসআইআর প্রক্রিয়ায় দেব কি বলছে একবার আপনারা শুনুন। আমাকে বিএলআরও ফোন করেছিল যে আমার নোটিশ আসবে বলে। তো আমি একটাই কথা বলতে চাইছি, কাল থেকে না, কবে থেকে চলছে? কাল থেকে চলছে। প্রত্যেক দিনই আমি কোনো না কোনো কারণে আমি হেডলাইনে থাকছি, আমি চাইলো না চাইলো। আমি একটা কথা পরিষ্কার বলতে চাইছি, হ্যাঁ, আমি ইন্ডিয়ান, ভারতীয়। আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে।
এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো, সেটার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ সাচ কিছু বলার নেই। একদম দেব কিন্তু খুব সুন্দর কথা বলছে, দেশের ল যেটা বলবে সেটা আমাকে ফলো করতে হবে। সুতরাং এখানে তো কাউকে এই নয় যে তাকে শুনানি হয়েছে বলে তাকে ডেকে বলে যাও তুমি এদেশের লোক না, তুমি চলে যাও। একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে, তোমাকে বলে রাখি দিদা, যেটা হচ্ছে খুব পরিকল্পনা মাফিক, যেটা সম্প্রতি আস্তে আস্তে প্রকট হয়ে গেছে এবং ধরা পড়বে, আরও ধরা পড়বে। যেটা হচ্ছে ভুলগুলো দেখো, নির্বাচন কমিশনের কিন্তু নির্দেশিকায় আছে যে কাদের ডাকতে পারে কাদের ডাকতে পারে না। কোনো অসুস্থ রুগী তাদেরকে ডাকার প্রয়োজন নেই, যাদের 80 বছর বয়স হয়ে গেছে তাদের ডাকার প্রয়োজন নেই, যারা সিনিয়র সিটিজেন প্রয়োজন পড়লে তাদেরও ডাকার দরকার নেই, শারীরিক অক্ষম তাদেরকে ডাকার দরকার নেই, সেক্ষেত্রে বাড়িতেই হবে। কিন্তু এই যে বিএলও বা তার উপরে যারা আছেন তারা উদ্দেশ্যবোধে একটা পরিকল্পনা মাফিক তারা কিন্তু একটা এসআইআর প্রক্রিয়াটাকে একটা জটিল করে তুলছে। এটা তাদের অজ্ঞতা বলবো না পরিকল্পনার শিকার বলবো আমার ঠিক জানা নেই। তবে দেবের কথায় যেটা বলবো, যেটা করতে হবে, যেটা মানে দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের আমি দিয়েছিলাম 2024 সেই জায়গায় দাঁড়িয়ে যেটা করা সেটা তো করতেই হবে, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। সুতরাং এইটুকু বলা যেতেই পারে, এসআইআর প্রক্রিয়ায় যে ডকুমেন্টস চাইবে সেটা দিতেই হবে, আর যার কাছে ডকুমেন্টস নেই তাকে ডকুমেন্টস জোগাড় করতে হবে। তুমি ভারতের নাগরিক, তুমি এদেশে জন্মগ্রহণ করেছো, তোমার কাছে কাগজ নেই, তোমার কাছে ডকুমেন্টস নেই, এটা বললে কেমন লাগে? কোথাও তাহলে ভুল আছে, সেই ভুলটা তো শোধরাতে হবে। আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্বে রয়েছে, সুতরাং আপনাদের জানিয়ে রাখি একদম শেষ পর্বে এইটুকুই বলবো যে যে খবরগুলো আমরা আজকে বেছেছি সেই খবরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের একদম শেষ পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এক্সপ্রেস অনলাইন এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।